বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানা রসায়নের ছাত্র হিসাবে মাস্ট, মানে এটা তোমাকে জানতেই হবে, কারণ রসায়নের প্রায় প্রত্যেকটা অধ্যায়েই পরমাণুর ইলেকট্রন বিন্যাস রয়েছে এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস না জানলে তুমি ওই অধ্যায়গুলো কখনোই ভালো করে বুঝতে পারবে না এবং শিখতে পারবে না। তাই পরমাণুর ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানতে হবে আমাদের এবং আয়ত্তে নিতে হবে। দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা হচ্ছে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে বা অরবিটালে কয়টি করে ইলেকট্রন বিদ্যমান তার সুনির্দিষ্ট বিন্যাসকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। তাহলে দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা হচ্ছে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে বা অরবিটালে কয়টি করে ইলেকট্রন বিদ্যমান বা কয়টি করে ইলেকট্রন আছে তার যে সুনির্দিষ্ট বিন্যাস, সেই বিন্যাসকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলা হয়। দেখো, গত ক্লাসে আমরা অরবিট বা শক্তি স্তর নিয়ে আলোচনা করেছিলাম, আবার অরবিটাল সম্পর্কেও কিন্তু আলোচনা করেছিলাম। তো দেখো, ওইখানে আমরা জেনেছিলাম যে অসংখ্য অগণিত অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ এগুলো রয়েছে, তাই না? যেমন দেখো, যদি অরবিট সংখ্যা 1 হয় সেটাকে আমরা কে সেল বলি, অরবিট সংখ্যা যদি 2 হয় সেটাকে আমরা এল সেল বলি, অরবিট সংখ্যা আমার শক্তি স্তর যদি তৃতীয় শক্তি স্তর হয় অর্থাৎ এন এর মান যদি 3 হয় সেটাকে আমরা এম সেল বলি। এরকম এন সেল আছে, তাই না? চতুর্থ শক্তি স্তরকে আমরা এন সেল বলি। তো এই যে বিভিন্ন শক্তি স্তর রয়েছে, আবার অনেকগুলো অরবিটাল রয়েছে, তাই না? যেমন এস অরবিটাল, তারপর দেখো পি অরবিটাল, হ্যাঁ, তারপরে ডি অরবিটাল, এফ অরবিটাল, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এই যে বিভিন্ন শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ বা সেল 1 2 3 4 এগুলো দিয়ে আমরা যেটা প্রকাশ করি, আবার বিভিন্ন অরবিটাল রয়েছে যেমন এস পি ডি এফ। এই সমস্ত শক্তি স্তরে বা অরবিটালে কয়টি করে ইলেকট্রন বিদ্যমান তার যে সুনির্দিষ্ট বিন্যাস বা সাজানোর যে নিয়ম, ঠিক আছে, এটাকেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলা হয়। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস কাকে বলা হয় এটা সংজ্ঞা ভালো করে বুঝতে পেরেছো। এখন ইলেকট্রন বিন্যাসের কতগুলো সাধারণ নিয়ম রয়েছে, বুঝছো? যেমন দেখো, এখানে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কতগুলো সাধারণ নিয়ম মেনে চলে। সেই সাধারণ নিয়মগুলো কি কি? 1 নম্বরে বা ক নম্বরে হচ্ছে আফবাউ নীতি, তারপর দেখো খ নম্বরে হচ্ছে পলির বর্জন নীতি, তারপর গ নম্বরে হচ্ছে দেখো হুন্ডের নীতি। এই সমস্ত বিষয় সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন আফবাউ নীতিতে রয়েছে হচ্ছে কোন পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। পাশে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আফবাউ নীতির চিত্র, ঠিক আছে? একটু পরেই আমরা এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তারপর দেখো পলির বর্জন নীতি, একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এটা হচ্ছে পলির বর্জন নীতি। তো দেখো, এই যে পাশের যে চিত্রে আমরা পলির বর্জন নীতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তার জন্য এখানে আমি আলোচনা করতেছি না। হুন্ডের নীতি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। পাশের চিত্রে আমরা হুন্ডের নীতি দেখতে পাচ্ছি। তো দেখো, প্রথমে রয়েছে আফবাউ নীতি। আফবাউ নীতি বা আফবাউ প্রিন্সিপাল কাকে বলা হয়? আফবাউ একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ বা নিচ থেকে উপরে তৈরির নিয়ম। দেখো, পরীক্ষায় কিন্তু এমসিকিউতে আসতে পারে আফবাউ কোন শব্দ, তাহলে এটা হচ্ছে জার্মান শব্দ, এর অর্থ কি? বিল্ডিং আপ বা নিচ থেকে উপরে উঠা। যেমন দেখো, আমরা যখন একটা সিঁড়ি বেয়ে মানে উপরে উঠি, বিল্ডিং এর উপরে উঠি, তখন কি করি? নিচ থেকে সিঁড়ি বেয়ে 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 উপরের দিকে উঠি, তাই না? তাহলে এটা কি বিল্ডিং আপ আর কি, মানে নিচ থেকে উপরে আমরা উঠি। সেরকম ইলেকট্রন গুলো নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে চলে যায়, তাই না? তাহলে নিচ থেকে উপরের দিকে চলে যায়, এর জন্য এটাকে বিল্ডিং আপ বা নিচ থেকে উপরে তৈরির নিয়ম বলা হয়েছে, ঠিক আছে? কোন পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, মানে কি? মানে হচ্ছে যে অরবিটালের বা যে শক্তি স্তরের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে? এটাই বলা হচ্ছে যে অরবিটালে n+l এর মান কম তার শক্তি কম,
বুঝছো? এন প্লাস এন, এন প্লাস এল, এন প্লাস এল জিনিসটা কি? এন তো প্রধান শক্তি স্তর, মনে আছে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা ওই যে অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ, ওটা হচ্ছে এন। আর এলটা কি? এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এস পি ডি এফ থেকে আমরা এল এর মান বের করতে পারি। যেমন এস অরবিটাল হলে এল এর মান কত? এস অরবিটাল হলে এল এর মান হবে 0, আমরা দেখেছিলাম। আবার পি অরবিটাল হলে এল এর মান কত হবে? এল এর মান হবে 1। আবার যদি ডি অরবিটাল হয় এল এর মান কত হবে? 2 হবে। আবার যদি এফ অরবিটাল হয় এল এর মান হবে 3। এই সমস্ত বিষয় কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ওই যে এন এবং এল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওটার যোগফলটা দিয়ে আমরা বুঝতে পারি কোন অরবিটালে শক্তি বেশি এবং কোন অরবিটালে শক্তি কম। যে অরবিটালে এন প্লাস এল এর মান বেশি ওই অরবিটালে শক্তি বেশি, আবার যে অরবিটালে এন প্লাস এল এর মান কম তার শক্তি কম। আর ইলেকট্রন সর্বপ্রথম যার শক্তি কম সেখানে প্রবেশ করে, তারপরে কি করে? যার শক্তি বেশি সেখানে প্রবেশ করে। এজন্যই বলা আছে, যেমন দেখো, যে অরবিটালে শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে অরবিটালে শক্তি বেশি সেটিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ওকে, তো দেখো অরবিটালের শক্তির যে ক্রম সেটা হচ্ছে 1s, 1s থেকে 2s এর শক্তি বেশি, 2s এর চেয়ে 2p এর শক্তি বেশি, 2p এর চেয়ে 3s এর শক্তি বেশি, 3s এর চেয়ে 3p এর শক্তি বেশি, 3p এর চেয়ে 4s এর শক্তি বেশি, তার চেয়ে 3d এর শক্তি বেশি। আমরা এতটুকু পড়লেই হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে কিভাবে 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, তারপরে 2s এর চেয়ে 2p এর শক্তি বেশি, 2p এর চেয়ে 3s এর শক্তি বেশি। ঠিক আছে, এগুলো একটু আমরা দেখবো। কোন নিয়মে বলতো? এন প্লাস এল নিয়মে। দেখো, যেমন 1s এর ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে কি হবে? 1s, 1s এর ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান কত হবে? এন প্লাস এল এর মান, দেখো এন প্লাস এল এর মান কত হবে? 1s তো এখানে এন এর মান কত হবে? এই যে প্রথমে যে 1, এটা হচ্ছে এন এর মান, 1 যোগ এস এর মান, এস যেহেতু এস অরবিটাল তাহলে এল এর মান কত হবে? 0 হবে। তাহলে দেখো এখানে এন প্লাস এল এর মান কত? 1। আবার 2s এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2s এ n প্লাস এল এর মান কত হবে? l প্লাস n এর মান। তো যেহেতু 2s, তার মানে এখানে n এর মান হচ্ছে 2, আর s অরবিটালের জন্য l এর মান হবে 0, তার মানে এখানে n প্লাস l এর মান হয় 2। আবার দেখো 1s, 2s, তারপর হচ্ছে 2p, 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হবে? n প্লাস l এর মান দেখি, 2 যোগ যেহেতু এটা l p অরবিটাল, তাহলে l এর মান কত হবে? 1 হবে। এখানে যোগ করলে কত হয়? 3 হয়ে যায়। আবার দেখো 2p, তারপরে 3s, মনে করো 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হবে? n প্লাস l এর মান, n এর মান তো 3, আর s অরবিটালের জন্য l এর মান কত? 0, তাহলে এখানে 3 হচ্ছে। ঠিক আছে, আবার 3p এর ক্ষেত্রে দেখো, 3p এ n প্লাস l এর মান কত হবে? n প্লাস l এর মান 3 যোগ 1 সমান কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। আবার 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত? n প্লাস l এর মান 4 যোগ 0 সমান কত হবে? 4। আবার এখানে দেখো 3d এর ক্ষেত্রে, 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হচ্ছে? n এর মান কত? 3, আর l এর মান যেহেতু d অরবিটাল সেহেতু 2, তার মানে টোটাল কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। এখন দেখো আমাদের দেখতে হবে n প্লাস l এর মান কোনটার কম কোনটার বেশি। এখানে n প্লাস l এর মান সবচেয়ে কম হচ্ছে 1s অরবিটালে, এজন্য 1s অরবিটালে শক্তি সবচেয়ে কম। এজন্য দেখো এখানে আমরা এখানে এটাই উল্লেখ করেছি, এই যে দেখছো, এই যে n প্লাস l এর মান সর্বপ্রথম কম হচ্ছে 1s এর, এজন্য আমরা 1s টাকে সর্বপ্রথম দিয়েছি কারণ এর শক্তি সবচেয়ে কম। এরপরে n প্লাস l এর মান বেশি, এর চেয়ে একটু বেশি হচ্ছে 2s এ, এজন্য আমরা এরপরে দিয়েছি দেখো 2s, মানে 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি। তারপর দেখো 2p, এই যে 2p এর 3 n প্লাস l এর মান, এবং এখানে 3s এর ক্ষেত্রেও কত? এখানে 3 হবে। তার মানে এই দুইটা শক্তি আমাদের কাছে মনে হতে পারে যে দুইটা শক্তি সমান, তাই না? যদি এরকম সমান হয়ে যায়, মানে n প্লাস l এর মান যদি সমান হয়ে যায়, তখন আমাদের n এর মান দেখতে হবে, n এর মান, তখন আমাদের n এর মান হিসাব করে দেখতে হবে যে কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি। n এর মান কম কোথায়? দেখো n এর মান কমছে এখানে, এখানে আছে 2 n এর মান, আর এখানে আছে n এর মান 3, তাহলে n এর মান যেখানে কম ওটা শক্তি তখন কম ধরতে হবে, বুঝছো? যেহেতু এই দুইটার n প্লাস l এর মান সমান হয়ে গিয়েছে, তাহলে যেখানে n এর মান কম ওটাকে হচ্ছে কম শক্তি সম্পন্ন অরবিটাল ধরতে হবে। যেমন এখানে n এর মান কম মানে 3, এই যে জায়গা প্রথমটা 2, মানে তাহলে 2p হবে, মানে পরের শক্তি স্তর হবে 2p। তারপরে একইভাবে এরপরে বেশি হচ্ছে, মানে যেহেতু n এর মান বড়,
এই যে n এর মান বড়, কত কত এখানে 3, তাহলে এর শক্তি বেশি, এই যে তার জন্য এখানে 3s দিলাম। একইভাবে পরেরটা দেখো 3p এর ক্ষেত্রে এখানে 4 আছে, 4s এর ক্ষেত্রেও এখানে 4 আছে। তো 3p এর ক্ষেত্রে 4, তাহলে এখানে n এর মান দেখতে হবে, n এর মান কত 3, তার মানে 3s এর চেয়ে 3p এর শক্তি বেশি, তাই না, তার চেয়ে 4s এর, আর 4s এর চেয়ে 3d শক্তি বেশি, দেখছো এই যে এখানে আছে 5, এজন্য এইভাবে একটু এখানে দেখছো লাইন ব্রেক করেছে। কিন্তু লেখার সময় আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন লেখার সময় আমাকে n এর ক্রম অনুসারে লিখতে হবে। দেখো n এর ক্রম অনুসারে মানে কি, প্রথমে আমাকে 1s লিখতে হবে, তারপরে 2s, তারপরে কত 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 3d, তারপরে 4s। মনে করো 3d তে কোনো ইলেকট্রন নাই, 0, যদি ইলেকট্রন সংখ্যা 0 হয়ে যায় তাহলে আর 3d দেওয়ার দরকার নেই, 4s দিয়ে দেবো। কিন্তু যদি 3d তে ইলেকট্রন থাকে তো ওইটাকে লেখার ক্ষেত্রে আগে লিখতে হবে এরকম, তারপরে 4s এর ক্ষেত্রে এরকম লিখতে হবে। মানে ইলেকট্রন যাওয়ার সময় যাবে হচ্ছে s অরবিটালে আগে, মানে 4s অরবিটালে আগে যাবে, তারপরে 3d তে যাবে, কিন্তু লেখার সময় 3d টাকে আগে লিখতে হবে, তারপরে 4s লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অসংখ্য অগণিত প্রশ্ন আসতে পারে এখান থেকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর ভিতরে এইগুলা, যেমন 3d এবং 4s এর অরবিটালের মধ্যে, 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। খুবই সুন্দর প্রশ্ন, এরকম প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। যেমন দেখো আমরা এভাবে লিখবো, যে অরবিটালে n+l এর মান কম তার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে দেখো এই যে 3d এর ক্ষেত্রে n+l এর মান কত হবে, তো এখানে n এর মান কত, এই যে 3 দেখেই বুঝতেছি এটা যেটা মানে যে সংখ্যাটা থাকবে ওটাই হচ্ছে n এর মান। এখানে n এর মান কত 3, n এর মান কত 3, আর l এর মান কত হবে, যেহেতু d অরবিটাল l এর মান হবে 2, তাহলে 2 এবং 3 যোগ করলে কত হয় 5 হয়ে যায়। আর 4s এর ক্ষেত্রে n এর মান কত 4, এই দেখো 4, আর l এর মান কত, l এর মান 0 হবে, s অরবিটাল যেহেতু l এর মান 0 হবে, তাহলে 4 যোগ 0 সমান কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। দেখো এখানে 4s এর থেকে 3d তে n+l এর মান বেশি, আর তাই আমরা বলতে পারি যে 4s এর শক্তি কম, আর যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে এইভাবে, যেটাই আসুক না কেন এইভাবে হিসাব করে তোমরা বলে দিবা। তারপর দেখো আরেকটা আমরা প্র্যাকটিস দিয়েছি, যেমন 2s এবং 2p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 2s, তো যে অরবিটালে n+l এর মান কম তার শক্তি কম, যে অরবিটালে শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। হ্যাঁ, এরকম ভাবে দেখো 2s এর ক্ষেত্রে n+l এর মান কত হবে, 2 যোগ s সমান কত হবে, 2 যোগ s, s অরবিটাল না, s অরবিটালের ক্ষেত্রে l এর মান তো 0, তার জন্য 2 যোগ 0 সমান কত হবে 2। আবার 2p এর ক্ষেত্রে n+l, তো এখানে n এর মান কত 2, আর l এর মান কত এখানে 1, তার মানে 3, তার এখানে দেখো 3 তো বড়, তার মানে আমরা বলতে পারি এখানে 2s এর থেকে 2p তে n+l এর মান বেশি, তাই 2s এর শক্তি কম এবং ইলেকট্রন আগে 2s এ প্রবেশ করবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, তাই না। এরপর দেখো এই যে 3p অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি ব্যাখ্যা করো, এটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো, সবগুলোই আসে। এই যেমন এটা আসছে দিনাজপুর বোর্ড 2020 সালে, যে অরবিটালে n+l এর মান কম তার শক্তি কম, যে অরবিটালে শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন দেখো 3p এর ক্ষেত্রে n এর মান কত 3, আর p এর মান কত 1, তার মানে এটা যোগ করলে কত হয় 4 হয়ে যাচ্ছে। আবার 3d এর ক্ষেত্রে n+l এর মান কত হবে 3, হ্যাঁ 3 যোগ l এর মান কত, d অরবিটাল তো এজন্য 2, তার মানে 5। তার মানে দেখো ছোট কোনটা, ছোট হচ্ছে 3p, এই যে 3p, এখানে 3p এর থেকে 3d তে n+l এর মান বেশি। ঠিক আছে, তাই 3d তে ইলেকট্রন 3d এর শক্তিও বেশি হবে এবং সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আচ্ছা, এরপর দেখো যদি এরকম হয়, এটা 4d এবং 6x অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো দুটি অরবিটালে n+l এর মান সমান হলে n এর মান কম তার শক্তি কম, n এর মান যার কম তার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন দেখো 3d এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 4, আর l এর মান কত, যেহেতু d অরবিটাল n এর মান হবে l এর মান হবে 2, যোগ করলে কত হচ্ছে 6। আবার দেখো 6x এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 6x এর ক্ষেত্রে n এর মান হবে 6, আর এটার মান হবে 0। ঠিক আছে, যেহেতু s অরবিটাল তাই l এর মান হবে 0, তাহলে এটা হবে 6। দেখো দুইটাই কিন্তু সমান হয়ে গিয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে 4d এবং 6x এ n+l এর মান, n+কিসের মান, l এর মান, n+l এর মান সমান, তো সমান, তাই অরবিটালের শক্তি নির্ভর করবে n এর মানের উপরে। 4d এবং 6x অরবিটালের মধ্যে 3d তে n এর মান কম, তাই 3d এর শক্তিও কম হবে।
এর জন্য 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? এই যে নিয়মগুলো আমরা শিখলাম, এই নিয়মগুলোই দিয়েই আমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে দেখো গত ক্লাসে তো আমরা এটা দেখেছিলাম, কি দেখেছিলাম বলতো, যে এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তারপরে ডি অরবিটালে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 10টা। এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এই 14টি। এই এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, মানে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস পেরে যাব। যেমন দেখো এখানে আমরা ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি 1 থেকে 30 পর্যন্ত। যেমন দেখো এখানে প্রথমে হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? দেখো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, মানে ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেম, মানে পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা সেম হয় কোন অবস্থায়? স্বাভাবিক অবস্থায়। এরা যেহেতু সবাই স্বাভাবিক অবস্থায় আছে, তাই এদের কি হবে, ইলেকট্রন সংখ্যা ওই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান হবে। এখানে দেখো হাইড্রোজেনের প্রতীক কি? এইচ, তাই না? এখন দেখো ইলেকট্রন বিন্যাস কত হবে? ইলেকট্রন বিন্যাস প্রথমে তো 1 অরবিটালে যাবে, 1s অরবিটালে, তাই না? এবং এটার ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, তাই 1s দিয়ে দিলাম। তারপর দেখো হিলিয়ামের প্রতীক কি? He। এখানে তাহলে কত হবে? 1s2 হবে, ঠিক আছে, এরকম। তারপর দেখো লিথিয়ামের Li। এখন এর ইলেকট্রন সংখ্যা কত? 3। এখন দেখো 1s2 হবে, এখানে তুমি আবার 3 দিয়ে না। হ্যাঁ, কেন? কারণ এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে তুমি তো এখানে 3 দিতে পারবা না, বুঝছো? 3 দিতে পারবা না। মনে করো তোমার বেডে সর্বোচ্চ 2 জন ঘুমাইতে পারো, ঠিক আছে? তাহলে 3 জন তো ঘুমাইতে পারবা না। মনে করো তোমার বন্ধু তোমার বাসায় গেছে 4-5 জন, তাহলে সর্বোচ্চ তোমার বেডে 2 জন ঘুমানো যায়, সেখানে তো আরেকজনকে ধরানো সম্ভব না, তাহলে নিচে বা অন্য জায়গায় বেড দিতে হবে। বিষয়টা ওরকম। এখানে সর্বোচ্চ এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা দিয়ে দিলাম। এখন এর আছে তো আরেকটা ইলেকট্রন রয়েছে, তাহলে ওকে আর আলাদা জায়গায় দিতে হবে। তারপরে অরবিটাল তো 2s, তাই না? 2s, তাহলে 2s অরবিটালে একটা ইলেকট্রন চলে যাবে। একইভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যা আছে 4, তাহলে 1s অরবিটালে 2টা ইলেকট্রন গেল, তারপরে 2s অরবিটালে 2টা যাবে। এরপরে বোরনের ক্ষেত্রে 5, তো 5 হলে 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা। এখানে 2টার বেশি থাকতে পারবে না, কারণ s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে। তাহলে পরের অরবিটাল কোনটা? 2p। আমরা তো এই চারটা এটা মনে রাখবা, এই যে শক্তি যেটা প্রথমে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, তারপরে কত? 2p তে যাবে, তারপরে 3s এ, 3p তে, তারপরে 4s এ, তারপরে 3d তে ইলেকট্রন যাবে। কিন্তু লেখার ক্ষেত্রে 3d টা আগে লিখতে হবে, যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d এবং 4s। আমরা এতটুকু জানলেই 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবো, ঠিক আছে? আর আমাদের লাগবেও না, এই পর্যন্তই যথেষ্ট। ওকে, এখন দেখো এরপরে বোরনের ক্ষেত্রে হয়ে গেল। কার্বনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে 1s2, 2s2, 2p2। এভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে কত হবে? 1s2, 2s2, 2p3। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p4। তারপরে ফ্লোরিনের ক্ষেত্রে 9টা ইলেকট্রন রয়েছে, 1s2, 2s2, 2p5। নিয়নের ক্ষেত্রে 10টা, 1s2, 2s2, 2p6। সোডিয়ামের ক্ষেত্রে যায় দেখো এখানে কত হবে? 11টা ইলেকট্রন, তাহলে 1s2, 2s2, 2p6। এখানে 2p7 দিতে পারবো না, কেন? কারণ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পি অরবিটালের জন্য 6টি, এখানে 7টা ইলেকট্রন দেওয়া যাবে না, ঠিক আছে, এরকম। তাহলে পরের অরবিটাল কোনটা? পরের অরবিটাল দেখো এই যে 3s, তার মানে এখানে 3s এর একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে, যে দিয়ে দিলাম। তারপর দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12, তাহলে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13, তাহলে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2। এখন এখানে তুমি 3 দিতে পারবা না, কেন? কারণ s অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকে না, হ্যাঁ, এর জন্য। তারপরে 3p তে চলে গেলাম, 3p1 হয়ে যাবে। সিলিকনের ক্ষেত্রে 3p2 হবে, ফসফরাসের ক্ষেত্রে 3p3 হবে, এভাবে বাড়তে থাকবে। তারপরে সালফারের ক্ষেত্রে দেখো 3p4 হলো, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে 3p5 হবে, তারপরে আর্গনের ক্ষেত্রে 3p6। আবার পটাশিয়ামের ক্ষেত্রে দেখো 3d তে না যায় একবারে 4s1 এ চলে গেল, মানে 4s এ চলে গেল আর কি, 4s একটা ইলেকট্রন হয়ে গেল, ঠিক আছে? কেন? এটার কিন্তু ব্যাখ্যা আমরা অলরেডি করেছি। কেন গেল আমরা একটু আবার ব্যাখ্যাটা দেখে নিই। যেমন দেখো এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গেল কেন? তাহলে আমরা তো জানি যে অরবিটালে n+l এর মান কম, তার শক্তি কম, আর যে অরবিটালে শক্তি কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে 3d এর ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে 3, আর d অরবিটাল যেহেতু, তাই l এর মান কত হবে? 2, যোগ করলে কত হবে? 5। আবার 4s এর ক্ষেত্রে n+l এর মান কত? n এর মান 4 আর s এর মান 0, তার মানে 4 হয়ে যাচ্ছে। এখানে 4s এর থেকে 3d তে n+l এর মান বেশি, তাই আমরা বলতে পারি যে 4s এর শক্তি কম এবং ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে।
তাহলে এইভাবেই কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল, দেখছো? এর জন্যই দেখো এখানে 4s1 হলো, 3d হবে না এখানে। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রেও আগে 4s2 পূরণ করবে, তারপরে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো 4s2 পূরণ করার পরে তারপরে 3d তে একটা ইলেকট্রন হবে, বুঝছো? কিন্তু দেখো এখানে যেহেতু ডি অরবিটাল নাই, এজন্য এখানে ডি অরবিটাল দিতে হবে না, ডি অরবিটাল ইলেকট্রন নাই বলে ডি অরবিটাল দেওয়া লাগবে না, বুঝছো? কিন্তু এইখানে তো ডি অরবিটাল একটা ইলেকট্রন আছে, তাই দিতে হবে, এবং 4s এর আগেই তার অবস্থান দিতে হবে। কিন্তু ইলেকট্রন যার ক্ষেত্রে আগে যাবে হচ্ছে কোথায়, দেখো এস অরবিটালে। আশা করি বুঝতে পেরেছো। টাইটানিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s কত হবে, 2 হলো। এখন দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এই যে এখানে ডি অরবিটাল 3টা আর 4s অরবিটালে তো 2টা ইলেকট্রন থাকবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে আবার দেখো এই যে একটা বেড়াচারা অবস্থা, তাই না? দেখো এখানে 1s2 থাকলো, 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। আচ্ছা, এখানে তো 2টা হওয়ার কথা, তাই না? এখানে তো এরকম হওয়ার কথা, 3d এখানে 6 হওয়ার কথা, 4s1 হওয়ার কথা, 2 হওয়ার কথা, মানে হ্যাঁ না, এখানে 4 হওয়ার কথা আর কি। 3d তে 4টা ইলেকট্রন থাকার কথা, 4s এ 2টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু এরকম না হয় 3d তে 5টা আর 4s1 এ কেন এরকম বৈষম্য হলো, তাই না? একটা বিষয়, সেটার জন্য আমাদের আরেকটা নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে দেখো অর্ধপূর্ণ পূর্ণনীতি। দেখছো, অর্ধপূর্ণ ও পূর্ণনীতি, সেটা হচ্ছে অর্ধপূর্ণ পূর্ণনীতি জিনিসটা কি? আমরা তো জানি যে পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে বলতো? 6টা ইলেকট্রন থাকতে পারে। যদি পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে তাহলে তাকে বলা হয় অর্ধ, মানে পূর্ণনীতি, পূর্ণ আর কি, পরিপূর্ণ। আবার পি অরবিটালে যদি 3টা থাকে তাহলে অর্ধপূর্ণ হলো। আবার ডি অরবিটালে কয়টা থাকে? সর্বোচ্চ থাকে হচ্ছে 10টা। যদি 10টাই থাকে তাহলে এটা পরিপূর্ণ বলা হয়। আবার যদি 5টা থাকে তাহলে অর্ধপূর্ণ বলা হয়। আবার দেখো এফ অরবিটালে সর্বোচ্চ 14 ইলেকট্রন থাকতে পারে, 14টি। যদি 14টিই থাকে তাহলে পরিপূর্ণ, আর যদি তার অর্ধেক থাকে তাহলে অর্ধপূর্ণ বলা হয়, বুঝছো? তো এই যে অর্ধপূর্ণ যদি হয় বা পরিপূর্ণ যদি হয় তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়, বুঝছো? বেশি স্টেবল হয়। যেমন দেখো ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়, ঠিক আছে? যেমন দেখো তাই 3d তে যদি 4টা ইলেকট্রন থাকে আর 4s এ যদি 2টা ইলেকট্রন থাকে, এর থেকে এই ক্ষেত্রে আমাদের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, এসে 3d5 4s1 হবে। যেমন দেখো ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 এরকম হবে। কেন? কারণ এরকম 3d4 4s2 এরকম থাকার চেয়ে এরা কি হবে, 3d5 4s1 এটা বেশি স্টেবল হবে। কেন? দেখো এখানে যদি 4টা ইলেকট্রন থাকে, ডি অরবিটাল তো অর্ধপূর্ণ হবে না, অর্ধপূর্ণের জন্য 5টা লাগবে। এখানে শুধুমাত্র এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, এস অরবিটাল পরিপূর্ণ আছে কিন্তু এটা অর্ধপূর্ণ নাই। কিন্তু যদি এরকম থাকে এই অবস্থায়, দেখো এটা ডি অরবিটালটা অর্ধপূর্ণ আছে, আবার 4s অরবিটালটা অর্ধপূর্ণ রয়েছে। অর্ধপূর্ণ কেন? কারণ এস অরবিটালে তো সর্বোচ্চ 2টা থাকে, আর অর্ধেক থাকলে অর্ধপূর্ণ। তাহলে দেখো এটা দুইজনেই অর্ধপূর্ণ রয়েছে। তো অর্ধপূর্ণ থাকলে বেশি স্থিতিশীল হয়, বা পরিপূর্ণ থাকলেও বেশি স্থিতিশীল হয়। কিন্তু যদি আমি এখানে ডি অরবিটালে 6টা ইলেকট্রন দিয়ে দিই, 6টা, আর যদি এস অরবিটালে 2টা ইলেকট্রন দিই, হ্যাঁ সরি এখানে 4টা যদি দিই তাহলে কত হবে? এটা কিন্তু অর্ধপূর্ণ হচ্ছে না, হ্যাঁ, শুধুমাত্র এস অরবিটালটাই পরিপূর্ণ হলো, কিন্তু এটা অর্ধপূর্ণ হলো না। তাহলে স্টেবল হবে না। স্টেবলের কারণে এখান থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে আসবে, এজন্য ডি অরবিটালে 5টা ইলেকট্রন হয়ে যাবে, বুঝছো? এটা একইভাবে দেখো কপারের ক্ষেত্রে পরিপূর্ণ নিয়ম, মানে কপারের ক্ষেত্রে এরকম যদি 3d9 4s2 থাকে, এর থেকে এই 3d তে 10টা যদি ইলেকট্রন থাকে, 4s এ একটা ইলেকট্রন থাকবে, তাহলে আরো বেশি স্টেবল হবে। কারণ সেই ক্ষেত্রে ডি অরবিটাল পরিপূর্ণ হচ্ছে এবং এস অরবিটালটাও অর্ধপূর্ণ রয়েছে, এর জন্য এটা বেশি স্টেবল হবে। কিন্তু এই অবস্থায় দেখো 9টা ইলেকট্রন থাকলে সেটা পরিপূর্ণ হয় না, আবার অর্ধপূর্ণও হয় না, তাহলে এটা বেশি স্টেবল হয় না, বুঝছো? এর জন্য তার জন্য দেখো এখানে আমরা কপার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 এভাবে দিতে পারি, বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষায় কিন্তু এটা আসবে যে কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, একটু পরেই আমরা সেটা আবার দেখবো। তার আগে আমরা আবার ওই ইলেকট্রন বিন্যাসে চলে যাই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 25টা, এই যে 25টা। এখন এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এখানে 6 না হয়ে এরকম না হয়, দেখো এরকম হবে না। কেন? কারণ দেখো, কারণ হচ্ছে এই যে এইখানে 6 থাকবে, অনেকে আবার এরকম দিতে পারে, এরকম হবে না। কারণ এরকম থাকলে এটা তো অর্ধপূর্ণ হচ্ছে না, আমার তো কোনো লাভ হচ্ছে না। তার জন্য এখানে 5টা রাখতে হবে, এস অরবিটালে 2টা ইলেকট্রন দিয়ে দিতে হবে, ঠিক আছে? আবার অনেকে কি করে, এই ভ্যানাডিয়ামের ক্ষেত্রে দেখো, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এরকম দিয়ে দেয়,
এই যে এখানে 3টা ইলেকট্রন আছে না, 3টার জায়গায় এখানে করে কি 5টা দিয়ে দেয়, 3d 5টা দিয়ে 4s এ 0 দিয়ে দেয়, এরকম দিয়ে দেয়। এরকম কিন্তু হবে না, এটাও ভুল হবে। কারণ কি এস অরবিটাল থেকে 2টা ইলেকট্রন আসতে পারবে না, সর্বোচ্চ একটা ইলেকট্রন আসতে পারবে। তোমার কাছে মনে করো তোমার প্যান্ট আছে, মনে করো তুমি 2টা প্যান্ট পরে আছো একই সাথে, তাহলে তুমি আরেকজনকে একটা প্যান্ট দিয়ে দিতে পারবা। কিন্তু যদি তুমি একটা প্যান্টই পরে থাকো, তাহলে আরেকজনকে তুমি কিভাবে দিতে পারবা না, তাই না? তার জন্য তোমাকে সর্বোচ্চ তুমি একটাই দিতে পারবো যদি 2টা পড়া থাকে, এরকম একটা বিষয়। এখানে 2টা এর আছে 2টা ইলেকট্রন, হ্যাঁ, তো এখানে যদি 2টাই দিয়ে দেয়, 2টাই যদি দিয়ে দেয় তবে তো সর্বোচ্চ একটা, 2টাই যদি দিয়ে দেয় তাহলে তো সমস্যা। তোমার কাছে 2টা প্যান্ট পরা আছে, মনে করো একজন আরেকটাকে আরেকজন খুলে আরেকজনকে দিতে পারবা, কিন্তু তুমি 2টাই তো আর দিয়ে দিতে পারবা না, তাই না? বিষয়টা ওর সাথে একটু হালকা একটু কম্পেয়ার করে দেখো। তো এখানে 2টা ইলেকট্রনকে দিতে পারবে না, সর্বোচ্চ একটা দিতে পারবে। একটা দিয়ে যদি লাভ হয় তাহলে দেবে, আর যদি না দিয়ে যদি না হয়, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ না হয়, তাহলে তো খালি খালি দেবে না। এর জন্য ম্যাঙ্গানিজটা দেখো, ম্যাঙ্গানিজটা 2টা ইলেকট্রন এখানে আর দিবে না, কারণ যদি এখান থেকে এখানে যদি তুমি একটা দাও আর এখানে যদি 6টা দাও, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, কারণ 6টা থাকলে ডি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু 5টা থাকলে তো অর্ধপূর্ণ হচ্ছে, তাহলে আর এটার সমস্যা নেই। এরপরে দেখো এখানে এফ অরবিটাল, এই যে এখানে ইসের ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে ডি তে কয়টা, 6টা ইলেকট্রন, আরেকটা বেশি হবে, এর থেকে আরেকটা বেশি হচ্ছে, ঠিক আছে? এখানে যদি তুমি 7টা দাও, এখানে যদি 1 দাও, তাহলে তো কোনো উপকার হবে না, এটা দেওয়ার দরকার নেই, বুঝছো? এইভাবে থাকবে। ওকে, তারপর দেখো এখানে কোবাল্টের ক্ষেত্রে এখানে 7টা থাকবে, এখানে 2টা থাকবে। এখানে যদি তুমি 8টা দিয়ে এখানে যদি 1টা দাও, তো কোনো লাভ হচ্ছে না, কারণ অর্ধপূর্ণ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, তাই না? এরকম। তারপরে নিকেলের ক্ষেত্রে দেখো, এখানে অনেকে কি করে, এখানে 10টা দিয়ে দেয় আর এখানে 0টা দিয়ে দেয়। না, 0টা দেওয়া যাবে না, মানে সব ইলেকট্রন কেউ দিয়ে দিতে পারবে না, সর্বোচ্চ একটা ইলেকট্রন দিয়ে দিতে পারবে। একটা ইলেকট্রন দিলে যদি লাভ হতো তাহলে হতো, কিন্তু যদি দেখো মনে করে এখানে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে এনে 9টা করে দিলে আর এখানে একটা করে দিলে, তাতে তো কোনো লাভ নাই, কারণ এটা অর্ধপূর্ণ হচ্ছেও না, পরিপূর্ণ হচ্ছে না, তাহলে যা তাই থেকে যাবে। কিন্তু দেখো জিঙ্কের ক্ষেত্রে, এখানে এই যে কপারের ক্ষেত্রে দেখো, এখানে 9টা হওয়ার কথা ছিল, এখানে 2টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে না হয়ে যদি ওই অবস্থায় দেখো, এই অবস্থায় এই যে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসবে, তাহলে এটা হয়ে যাবে 10টা হলে এটা পরিপূর্ণ হয়ে গেল, আর এটাও অর্ধপূর্ণ থাকলো, তাই বেশি স্টেবল হলো। জিঙ্কের ক্ষেত্রে দেখো এখানে 3, এটা তো অটোমেটিক মানে ন্যাচারালি আসে, এখানে 10টা আর এখানে 2টা ইলেকট্রন আসে। তাহলে এইভাবে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলাম। আর এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গেল কেন, এটা তো আমরা পড়েছি অর্ধপূর্ণ পূর্ণনীতি পড়েছি, তাই না? প্রশ্ন এরকম হতে পারে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। দেখো এই যে পটাশিয়ামেরটা, ক্রোমিয়ামেরটা, কপারেরটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি পরীক্ষা আসে, সৃজনশীল প্রশ্ন হোক বা হচ্ছে খ নাম্বার প্রশ্ন হোক, সবচেয়ে বেশি কিন্তু এখান থেকেই আসে। শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের ঠিকানা হচ্ছে 01620103495। সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য 5টা সাবজেক্ট, যেমন দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে পড়ানো হয়। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়, ঠিক আছে? তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আবার কেউ যদি আমাদের সরাসরি কোচিং এসে ভর্তি হতে চাও, আমাদের কোচিংটা হচ্ছে ম70 পশ্চিম মেরুলপাড়া, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি, ওই গলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে, তোমরা সরাসরি এসেও কেউ ভর্তি হতে পারো। আচ্ছা, তো দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম কেন, একটু আগেই তো আলোচনা করলাম যে ইলেকট্রনের প্রবেশ ক্রম অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম, দেখো এই যে এরকম হওয়ার কথা ছিল 3d4, হ্যাঁ, আর 4s2 এরকম হয়। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী অরবিটাল গুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়, মানে যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়, তাই শেষ দিকে শুধু একটি অরবিটাল 4s মানে পূর্ণ রাখার চেয়ে যদি এইখানে 2টা ইলেকট্রন থাকে তাহলে শুধুমাত্র 4sটাই পূর্ণ থাকে, ঠিক আছে? তার চেয়ে 3d এবং 4s অরবিটাল অর্ধপূর্ণ রাখলে কি হবে, অর্ধপূর্ণ রাখলে ক্রোমিয়াম অধিকতার সুস্থিতি অর্জন করবে। যেমন দেখো এখানে যদি আমরা 5টা ইলেকট্রন রাখি আর 4s এ যদি একটা ইলেকট্রন রাখি, দুইজনই দেখো অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, তো দুইজনই খুশি হয়ে যাচ্ছে, তাই না? মানে স্টেবল হয়ে যাচ্ছে। এজন্য এখানে 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, ঠিক আছে? এই সুস্থিতি অর্জন করতেই ক্রোমিয়াম সাধারণ নিয়ম ভঙ্গ করে 4s থেকে একটি ইলেকট্রন 3d তে পাঠিয়ে দেয়। তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। একইভাবে এটাও আসতে পারে, যেমন দেখো
কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। একইভাবে আমরা দেখব যে ইলেকট্রনের প্রবেশ ক্রম অনুসারে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম 3D তে 9টা 4s এ 2টা, কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী অরবিটাল গুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয় বা স্টেবল হয়, তাই সেদিকে শুধু একটি অরবিটাল 4s পূর্ণ রাখার চেয়ে, মানে 4s এ 2টা ইলেকট্রন রাখার চেয়ে 3D অরবিটাল পূর্ণ এবং 4s অরবিটাল অর্ধপূর্ণ। দেখো 3D তে যদি 10টা থাকে তাহলে পূর্ণ হয়ে গেল, 4s এ একটা থাকলে অর্ধপূর্ণ হয়ে গেল, এরা তো দুইজনই খুশি, তাহলে বেশি স্টেবল হবে। অর্ধপূর্ণ রাখলে অধিকতা সুস্থিতি অর্জন করে, তাই এই সুস্থিতি অর্জন করতে কপার সাধারণ নিয়ম ভঙ্গ করে 4s থেকে একটি ইলেকট্রন কি করে 3D তে পাঠিয়ে দেয় এবং তার ইলেকট্রন বিন্যাস হয়ে যায় এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এজন্য কপার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। আশা করি এটা তোমাদের অনেক ভালো লেগেছে। এখন দেখো, আমরা তো এতক্ষণ মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম স্বাভাবিক অবস্থায়, কিন্তু যদি উত্তেজিত অবস্থা হয়, উত্তেজিত হলে সেই ক্ষেত্রে কি হবে ইলেকট্রন বিন্যাস। তো উত্তেজিত তো তোমরা বুঝতে পারো দেখলেই, তাই না? উত্তেজিত কিভাবে বুঝতে পারবো, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। উত্তেজিত তখনই বুঝতে পারবো যখন যদি একটা মানে ইসের তোমার পরমাণুর উপরে এরকম থাকে প্লাস বা মাইনাস থাকে, যেমন দেখো এখানে আয়রনের ক্ষেত্রে Fe2+ আছে, এই যে এইটা দেখে বুঝবো এটা উত্তেজিত অবস্থায় আছে নাকি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আছে। যদি থাকে দেখো এরকম আয়রন Fe, তাহলে দেখো এখানে কোনো প্লাস মাইনাস নাই, তার মানে এটা উত্তেজিত অবস্থায় নাই, স্বাভাবিক অবস্থায় আছে। তাই এখানে স্বাভাবিক অবস্থায় এতে কতগুলো ইলেকট্রন থাকে, প্রোটন সংখ্যা যা তাতেই সেই কয়লাই ইলেকট্রন থাকে, তাহলে 26টা ইলেকট্রন থাকে। কিন্তু উত্তেজিত অবস্থায় দেখো এখানে 26টা ইলেকট্রন থাকছিল, 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে। প্লাস থাকলে কি হবে, দুইটা যে কয়টা প্লাস থাকবে সে কয়টা ইলেকট্রন বাদ যাবে, তার মানে এখানে 24টা ইলেকট্রন আছে। আবার Fe3+ এর ক্ষেত্রে দেখো কয়টা ইলেকট্রন আছে, টোটাল তো 26টা, সেখান থেকে 3টা ইলেকট্রন চলে গেল, তাহলে 23টা ইলেকট্রন আছে এখন, ঠিক আছে না? এরকম মনে করো অ্যালুমিনিয়াম Al3+, এখানে কয়টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামে তো পারমাণবিক সংখ্যা আছে 13, সেখান থেকে 3টা ইলেকট্রন চলে গেল, তাহলে 10টা ইলেকট্রন থাকবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে Cl-, তো ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, 17টি, হ্যাঁ পারমাণবিক সংখ্যা, কিন্তু এখানে মাইনাস আছে না -1, -1 থাকলে একটা যোগ করতে হবে, মাইনাস থাকলে যোগ করতে হবে, যে 18টি ইলেকট্রন আছে, বুঝছো? এখন এই আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে দেখো Fe মনে করো 2+, Fe2+ যদি হয় তাহলে সেটা ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে। এখন এখানে ইলেকট্রন কয়টা আছে, 26টা থাকার কথা, 2টা চলে গেল, তার মানে 24টা থাকলো, তাই না? এখন দেখো আয়রনের মানে Fe এর ইলেকট্রন বিন্যাস কত ছিল, 26টা ইলেকট্রন যাদের যখন ছিল তখন ছিল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, দুইটা এখানে আর এখানে আছে 6টা ইলেকট্রন, বুঝছো? এখন দেখো যখন ইলেকট্রন যখন চলে যাবে ত্যাগ করবে, তখন কিন্তু d অরবিটাল থেকে আগে মানে s অরবিটাল থেকে আগে যাবে, মানে 4s অরবিটাল থেকে ইলেকট্রন আগে চলে যাবে। এখন যখন দুইটা ইলেকট্রন এখানে চলে গেল তখন ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, তো 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে তো 0 হয়ে যাবে, আর d অরবিটালে ইলেকট্রন 6টা থেকে যাবে। আবার যদি আমরা Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করি, Fe3+, এখানে কয়টা ইলেকট্রন আছে, 23টা ইলেকট্রন আছে, দেখছো? তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, এটা 0 হয়ে যাবে। এবং এখানে কয়টা ইলেকট্রন আছে এখন, 23টা, তাহলে এখানে হবে কয়টা, 5টা ইলেকট্রন থাকলো। এখান থেকেও তো একটা যাইতে হবে, তাই না? দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এখানে দেখো গুণে দেখো 18টা, 18 19 20 21 22 23টা, এই যে এর জন্য d অরবিটালে 5টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এইভাবে ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলতে পারি। এখন তুমি একটু বলো তো Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোনটা বেশি স্থিতিশীল স্টেবল? এখানে দেখো এখানে d অরবিটালে 6টা ইলেকট্রন আছে আর এখানে আছে 5টা ইলেকট্রন, তো 5টা থাকলে তো বেশি স্টেবল হয়, তাই না? তার জন্য Fe3+টা বেশি স্টেবল হবে বা স্থিতিশীল হবে। এই দেখো একটা প্রশ্ন করা হচ্ছে তোমাকে, করা হচ্ছে কি যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোনটি অধিক সুস্থিতি বা স্থিতিশীল, ঠিক আছে? যেমন এর ইলেকট্রন বিন্যাস তো এটা, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস দেব, Fe3+ এর ইলেকট্রন বিন্যাস দেব, দেওয়ার পরে আমরা এটা বলবো যে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর সর্বশেষ কক্ষপথে মানে d অরবিটালে মোট 6টি ইলেকট্রন বিদ্যমান, আবার Fe3+ এর ক্ষেত্রে 5টা ইলেকট্রন বিদ্যমান। আমরা জানি অর্ধপূর্ণ বা অর্ধপূর্ণ ও ইলেকট্রন দ্বারা পূর্ণ অরবিটাল গুলো অধিক সুস্থিত হয় বা স্থিতিশীল হয়। d অরবিটালে যদি মোট ইলেকট্রন থাকতে পারে 10টি,
এর অর্ধপূর্ণ অবস্থায় 5টি ইলেকট্রন আর 5টি ইলেকট্রন থাকে, আর Fe3+ এ মোট 5টি ইলেকট্রনই আছে, এজন্য Fe3+টা অধিক সুস্থিত বা হচ্ছে স্থিতিশীল। বুঝতে পেরেছো? এরকম। তো দেখো এখানে তোমাকে যদি ইলেকট্রন বিন্যাস করতে বলে ক্লোরিনের Cl- এরটা, ঠিক আছে? এখন এখানে ইলেকট্রন আছে কয়টা? এটা তো 17টা থাকার কথা, কিন্তু আরো একটা বেড়ে গেল, কেন? কারণ ওখানে মাইনাস আছে জন্য, মানে 18টা ইলেকট্রন আছে। কিভাবে দেখাবো? 1s2 2s2 2p6 3s কত 3s2, তারপর 3p, এখানে 6 হয়ে যাবে, তাই না? 5টা থাকার কথা, একটা 6টা হয়ে যাচ্ছে এখন, মানে বেড়ে যাবে। দেখো টোটাল 18টা হয়ে গেল। এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। আয়নের, আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস আসতে পারে পরীক্ষায়, বুঝছো? এগুলো আসলে আমরা কিন্তু এভাবে করব। যেমন দেখো কপারের ক্ষেত্রে, কপার 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে? কপার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s কত 4s1, এটা তো। এখন কপার 2+ মানে কি? দুইটা ইলেকট্রন কমে গেছে, কপার 2+ এ দুইটা ইলেকট্রন কমে গেছে, তার মানে এখন আছে কয়টা? 29টা ছিল, সেখান থেকে এখন আছে 27টা। তাহলে কি হবে? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তো 4s থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে আরো কয়টা থাকলো? 28টা থাকলো। তাহলে এখানে ডি অরবিটাল থেকে আরো একটা ইলেকট্রন চলে যাবে, মোট এখানে তারা 9টা ইলেকট্রন থাকবে। এটা হবে তাদের ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা আয়নের ইলেকট্রন বুঝতে পেরেছো, ইলেকট্রন বিন্যাস। আবার ইসের ইলেকট্রন বিন্যাস তো দেখালাম। এখন দেখো প্রশ্ন হতে পারে এরকম প্রশ্ন হতে পারে। প্রশ্ন যেমন আসতে পারে তোমাদের পরীক্ষায়, এরকম একটা উদ্দীপক দিয়ে দেবে, উদ্দীপক দিয়ে বলবে দেখছো এখানে এ বি সি এরকম, এই পাশে যেটা আছে এটা তো তাদের পারমাণবিক সংখ্যা। যেমন এখানে এ এর ক্ষেত্রে 23 আছে, বির ক্ষেত্রে এখানে কত আছে? 24 আছে, আর সির ক্ষেত্রে এখানে আছে 29। তো বলছে যে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। কেন সাধারণ নিয়মের ব্যতিক্রম, তাই না? এখন দেখো বি এবং সি মৌলটা কি, আগে তো আমাদের সেটা শনাক্ত করতে হবে। কিভাবে শনাক্ত করবো? এই যে লাস্ট নিচে যেটা 24 আছে, 24 থাকলে বুঝতে হবে এটা আছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা 24 কার? ক্রোমিয়ামের, আর 29 কার? সেটা আছে কপারের। তাই এখন কপার ইলেকট্রন বিন্যাস এবং ওই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়, সেটাই ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের বি ও সি যথাক্রমে ক্রোমিয়াম এবং কপার, যারা কি করতে পারে? যারা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়? এরকম হয়, তাই না? কপারের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এত এবং এত হওয়ার কথা ছিল, তাই না? মানে শেষ কক্ষপথে এত হওয়ার কথা ছিল, একটু আগে তো আমরা দেখলাম সেটা। কিন্তু এত এবং এত এর চেয়ে এইটা বেশি স্থিতিশীল হয়। এর জন্য মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রমতা পরিলক্ষিত হয়, তাই না? এরকম দেখা যায়। তো এই যে আমরা ইলেকট্রন বিন্যাসের একদম শেষের দিকে চলে আসলাম, এখন পলির বর্জনীতি আলোচনা করব। মনে আছে আমরা একটা চার্ট দেখেছিলাম প্রথমে, আমি বলেছিলাম যে লাস্টে আমরা আলোচনা করবানি পলির বর্জনীতি। তো পলির বর্জনীতি হচ্ছে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না, বুঝছো? এটা হচ্ছে পলির বর্জনীতি। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। যেমন দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন আছে, তাই না? দুইটা ইলেকট্রন আছে না, 1s2। তো এখানে দুইটা ইলেকট্রন আছে, বুঝছো? একটু ভালো করে খেয়াল করো। এখানে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 হবে, তাই না? 1s2 মানে দুইটা ইলেকট্রন আছে। এখানে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন আছে। তো দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের দিক হবে ঘড়ি কাঁটার দিকে, আর একটা হবে বিপরীত দিকে। তাই এরকম দিলাম, মনে করো একটা উপরের দিকে একটা নিচের দিকে, দিক হলো। এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? দুইটা ইলেকট্রন। খেয়াল করো এখানে দুইটা ইলেকট্রন কিন্তু আছে। তো এইখানে আছে কত? 1s কত বলতো? মনে করো 1s1, একটা ইলেকট্রন মনে করো উপরের দিকে, আর একটা ইলেকট্রন মনে করো নিচের দিকে, এরকম অবস্থা আছে। এখন প্রথম যে ইলেকট্রন, এখানে তো দুইটা ইলেকট্রন আছে, মনে করো একটা ইলেকট্রনকে E1 আর একটা ইলেকট্রনকে আমরা E2 দ্বারা প্রকাশ করলাম, E2 দ্বারা। তো E1 এর ক্ষেত্রে দেখো, E1 এর ক্ষেত্রে n এর মান কত? প্রধান শক্তি স্তরের মান কত? এই দেখো এটা হচ্ছে n এর মান কত? 1। আবার এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? সহকারী L এর মান, যেহেতু এটা s অরবিটাল আছে, s অরবিটাল থাকলে s এর L এর মান কত হবে? 0। তার মানে এখানে L এর মান 0। হ্যাঁ, এখন m এর মান মনে আছে? গত ক্লাসে আমরা কিন্তু এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করেছিলাম। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সূত্র আছিল একটা, সেটা হচ্ছে প্লাস মাইনাস এল। এই যে প্লাস মাইনাস এল, তো প্লাস মাইনাস এল এর মান এখানে কত? 0 হয়েছে। তাহলে এখানে এল এর মান এম এর মানও 0 হয়ে যাবে। দেখো এই যে এম এর মান 0 হবে। আর আর একটা ইয়া ছিল কক্ষপথ, মানে কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে এস এস। হ্যাঁ, এস
মানে এটাকে এসটাকে বলা হয়, এস হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা, বুঝছো? ওই কোয়ান্টাম সংখ্যা এসটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। যেহেতু প্রথম যে ইলেকট্রনটা উপরের দিকে গেলে মনে করো আমরা প্লাস হাফ ধরলাম, ঠিক আছে, এরকম ভাবে। এখন দ্বিতীয়টার জন্য এন এর মান কত হবে? এন এর মান তো দুই নাম্বার যে ইলেকট্রনটা সেটাও তো এস আর মানে এখানেই আছে, তাহলে এখানে এন এর মান কত? এন এর মান 1 হবে। 1 না, যেহেতু 1s1, এখানে নিচের দিকে যে ইলেকট্রনটা ওটার ক্ষেত্রে ধরতেছে, বুঝছো? এখানে দেখো এন এর মান কত? এই যে 1, এই 1টাকে এখন এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো এস অরবিটাল আছে, এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত হবে? এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? এল এর মান কত হবে? এস অরবিটাল হলে এল এর মান 0 হয়। আবার এম এর মান কত হবে? এল এর মান 0 হলে এম এর মানও 0 হবে। কিন্তু এখানে দেখো এস এর মান মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান, এই যে এটার মান কত হবে? যেহেতু এটার দিক কিন্তু নিচের দিকে আর উপরের দিকে যেটা সেটাকে আমরা প্লাস হাফ ধরেছি, দেখছো? প্রথম যে ইলেকট্রনটা সেটার জন্য আমরা প্লাস হাফ ধরেছিলাম, এটা কি ধরতে হবে তাহলে? মাইনাস হাফ। এই যে দেখো তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম, দেখো এই যে তিনটার প্রথম যে কোয়ান্টাম সংখ্যার মানগুলো তিনটাতে সেম হয়েছে, কিন্তু আরেকটাতে কিন্তু সেম হয় নাই। তাহলে এটা থেকে বলা যায় যে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হতে পারবে না। যদি পরমাণু আলাদা আলাদা হয়, যেমন দেখো হিলিয়াম বা অন্য কোনো পরমাণু হয়, সেক্ষেত্রে হবে, কিন্তু একই পরমাণু যদি হয় তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হতে পারে না, ইম্পসিবল। যেমন দেখো এরকম, এই যে প্রথম অরবিটালের জন্য এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান প্লাস হাফ। আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান কত? মাইনাস হাফ। তাহলে এই তিনটা সেম হলেও চতুর্থটা সেম হচ্ছে না, তাই বলা হচ্ছে যে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হতে পারে না। তোমরা উপরে ক্লাসে আরো বিস্তারিত ভাবে জানতে পারবা, ঠিক আছে? তোমাদের যতটুকু জানা দরকার তার থেকেও আমি তোমাদের একটু বেশি আলোচনা করেছি, বুঝছো? আচ্ছা, তোমাদের মনের খোরাক দূর করার জন্য, বা যদি কেউ কেমিস্ট্রিটাকে ভালো করে মনের থেকে একদম, আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ফিজিক্স ফর সোল, মানে কি আত্মার জন্য পদার্থবিজ্ঞান। আসলে পদার্থবিজ্ঞান এখানে বিজ্ঞান, মানে বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে? এখানে যেমন রসায়নের জন্য, আত্মার জন্য রসায়ন বিজ্ঞান, সেটাও বলতে পারো ফিজিক্স ফর কেমিস্ট্রি, তাই না? এরকম দেখো এখানে হুন্ডের নীতি, হুন্ডস ল, রুল আর কি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ন ইলেকট্রনের স্পিন থাকবে একমুখী, মানে একদিকে থাকবে। একটু খেয়াল করো ভালো করে, ইলেকট্রন বিন্যাস দেখবো আমরা কার বলতো? নাইট্রোজেনের 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে কি হবে? 1s2, তারপর কত হবে? 2s2, তারপর কত হবে? 2p3 হবে না? একটু আগে আমরা চার্টের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস দেখলাম, ওটাই আর কি। তো দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? 2টা ইলেকট্রন আছে। তো এটা একটা ইলেকট্রন, একটার যে দিক, একটা দিক হবে প্রথম যেটা সেটা দিক হবে উপরের দিকে, দেখছো? এই যে উপরের দিকে দিলাম। পরে যে ইলেকট্রনটা সেটা এখানে নিচের দিকে হবে, সেটার দিক, ঠিক আছে? এরকম। তারপর দেখো 2s2 আছে এখানে, 2s2 প্রথমটার দিক উপরের দিকে হলো, তারপরটা দিক কত হবে? নিচের দিকে। আর 2p, আচ্ছা এখন একটু বিষয় দেখো এখানে, এই যে এখানে দেখো পি অরবিটাল রয়েছে, তাই না? পি অরবিটাল মানে কত? এল এর মান হচ্ছে 1। তো এল এর মান 1 হলে মনে আছে আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম, এম এর মান কত হবে? প্লাস মাইনাস এল হবে, প্লাস মাইনাস এল। দেখো প্লাস মাইনাস এল মানে কত? প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1 মানে -1, 0 আর হচ্ছে 1। দেখছো এম এর মান কয়টা হলো? এম এর মান হচ্ছে 3টা। তো এম এর মান যে কয়টা হবে সেই কয়টা কিরকম থাকবে? এরকম সাব অরবিটাল থাকবে, দেখছো? এইরকম। তাহলে এই একটা মানে 3টা ঘোপ আছে এখন, হ্যাঁ, 3টা ঘর হয়ে গেল। পি অরবিটালের ক্ষেত্রে 3টা ঘর আছে। প্রথমটাকে বলা হয় পিএক্স, তারপরটাকে পিওয়াই, তারপরটাকে পিজেড বলা হয়, বুঝছো? এরকম। এখন দেখো এখানে পি অরবিটাল কয়টা ইলেকট্রন আছে? এখানে আছে 3টা ইলেকট্রন। তাহলে প্রথমটা থাকবে পিএক্স এ, তারপরটা যাবে পিওয়াই, তারপরটা যাবে পিজেড এ। তার এই সবগুলোর দিক কিন্তু একই দিকে হবে, কারণ একটা একটা করে রাখছে। ওই যে বলছে না সর্বাধিক মানে বিজোড় অবস্থায় থাকতে চায়, তাহলে এই যে বিজোড় অবস্থায় থাকলো। কিন্তু যদি এখানে আরেকটা অরবিটাল ইলেকট্রন থাকতো, মনে করো আরেকটা ইলেকট্রন যদি এখানে অ্যাড হয়, তাহলে সেটার দিক কোন দিক হবে? সেটা হবে পিএক্স এ থাকবে, কিন্তু তার দিক হবে নিচের দিকে, বিপরীত দিকে। আরো একটা ইলেকট্রন যদি আসে, এখানে যদি 5টা ইলেকট্রন থাকতো, মানে পি অরবিটাল যদি 5টা ইলেকট্রন থাকতো, ঠিক আছে, সেটা কি হতো? সেটা হবে পিওয়াই যেত, সেটার দিক হবে নিচের দিকে। আরো একটা ইলেকট্রন যদি আসতো, মানে 6টা যদি ইলেকট্রন হয়ে যেত, সেটার দিক হয়ে যেত নিচের দিকে। আশা করি এই জিনিসটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো, বুঝছো? যেমন দেখো আরেকটা বিষয় তোমাদেরকে দেখা, যেমন ওই যে লিথিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছি, হ্যাঁ, লিথিয়ামের মনে করো ইলেকট্রন বিন্যাস কত? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2, 2s কত? 1, এরকম আছে। এখন দেখো এই যে এস অরবিটালে
দেখো এস অরবিটালের ক্ষেত্রে কেন এরকম ক্ষোভ দিলাম না, অনেকে তাই বলতে পারে, তাই না? তো এস অরবিটাল ক্ষেত্রে দেখো আমরা জানি এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, তাহলে এম এর মান কত হবে, প্লাস মানে 0, মানে 0 হয়ে যাবে, এটার আর ওরকম ভাগ নাই, বুঝছো? মানে এটা এরকম, তাহলে এস অরবিটালে ওরকম কোনো কি নাই, ক্ষোভ নাই, ক্ষোভ সংখ্যা হবে যেহেতু 0 হয়েছে মানে একটা হবে ক্ষোভ। যদি এল এর মান এম এর মান যা হবে, এম এর মান ওখানে তিনটা ছিল, তিনটা মানে একটা আছে -1, 0 আর 1, তার মানে তিনটা ছিল, তাই তিনটা ক্ষোভ হয়েছিল। এম এর মান যদি 5টা হতো তার মানে কয়টা, 5টা ক্ষোভ হতো। এরকম ডি অরবিটালের ক্ষেত্রে এরকম 5টা ক্ষোভ আছে। ইন্টার আমরা সেটা শিখবো, বুঝছো? এত বেশি ইম্পর্টেন্ট না, এইগুলো জানা এখন দরকার না। এখন এস অরবিটাল এটার ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে, 2টা, প্রথমটা উপরের দিকে যাবে, তারপরটা নিচের দিকে যাবে। তারপর একইভাবে 2s অরবিটাল, এখানে একটা ইলেকট্রন আছে, তার দিক হবে উপরের দিকে। এইভাবে তোমরা বাকি অনেক মৌলের ক্ষেত্রে, মৌলগুলোর ক্ষেত্রে বের করতে পারবা বাকিগুলোর ক্ষেত্রে কি হতে পারে, বুঝতে পেরেছো? এরকম। তো আমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে যে কোর্সে তোমরা ভর্তি হতে চাইলে 01620103495 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, তুমি যোগাযোগ করে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ আমরা সেভাবে চেষ্টা করব যেভাবে পড়লে তোমরা এ প্লাস পেয়ে যাও ইনশাল্লাহ। তো আর দেরি না করে আজকেই আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আর আমাদের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করে দিও, যাতে আমাদের চ্যানেলটি আরো অনেক বড় হয় এবং আমাদের মাধ্যমে বাংলাদেশের আরো অনেক অনেক স্টুডেন্ট উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।